বাঙালি ভ্রমণ পিপাসু, তাই একদিন বা দুদিনের ছুটি পেলেই বেরিয়ে পড়ে অজানাকে জানতে এবং অদেখাকে দেখতে। তাই আজকে আমাদের গন্তব্য কলকাতা থেকে প্রায় 70 কিলোমিটার দূরত্বে ভারত বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে চলা ইছামতি নদীর ধারে মফস্বল শহর টাকি, যার অতীতের ঐতিহ্য এবং বর্তমান প্রাকৃতিক সৌন্দর্য দৃষ্টান্তমূলক, যা আপনার একদিনের ছুটির গন্তব্য হয়ে উঠতে পারে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋতুপর্ণা আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ট্রাভেল থ্রু মাই লেন্স। আজকে চলে এসেছি টাকি রোড স্টেশনে। আজকে টাকিটা পুরোটা ঘুরে দেখবো, তার সাথে সাথে আপনাদের সাথেও পুরোটা শেয়ার করব। শীত পড়ে গেছে, তো শীতের সিজনে পিকনিক বা ওয়ান ডে ট্রিপ লেগেই থাকে। তো চলুন দেখতে থাকুন, পুরো ডিটেলস শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আমরা স্টেশন থেকে বাইরে চলে এসেছি। বাইরে বেরিয়েই দেখবেন এরকম টোটো স্ট্যান্ড আছে। টোটো এখান থেকে নিয়ে আমরা এখন যাব রাজবাড়ি ঘাটে। আমরা দমদম থেকে সকাল 6টা 22-এর 33513 শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে টাকির উদ্দেশ্যে এসেছি। মাথাপিছু টিকিট মূল্য 15 টাকা। এই ভিডিওর মাধ্যমে একদিনে কিভাবে টাকি ঘুরে দেখবেন এবং কত খরচ হতে পারে তার একটা ধারণা দেবার চেষ্টা করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। স্টেশন থেকে টোটো নিয়ে চলে এসেছি এখন টাকি ঘাটের কাছে। আর স্টেশন থেকে ঘাট পর্যন্ত ভাড়া লাগলো মাথাপিছু 20 টাকা করে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ইছামতি নদীর একদম ধারে। আর জাস্ট এদিকেই দেখা যাচ্ছে কিন্তু বাংলাদেশ। তো ওয়েদারটা এখনও ক্লিয়ার হয়নি, একটু ফগ আছে, তো ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না। জানি না ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে। তো ভীষণ সুন্দর, একদম রোদ উঠেছে আজকে 2-3 দিন বাদে। খুব ভালো লাগছে আর মনোরম দৃশ্য একেবারে। আপনারাও আসুন, নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগবে। টাকিতে তো আপনারা চলে আসবেন, যেভাবে আসতে পারেন, ট্রেনেও আসতে পারেন বা বাইকে আরও আসতে পারেন। তো এবার প্রথম কাজ হচ্ছে আপনারা যদি সারাদিন ঘুরে দেখতে চান এবং ব্যাক করতে চান তাহলে ভালো, আপনারা এসেই কিন্তু একটা টোটো বুক করে নেবেন। আর যদি আপনারা নাইট স্টে করতে চান, প্রথম কাজ হবে কিন্তু আপনাদের একটা হোটেল বুক করে নেওয়া, তাহলে আপনাদেরও সুবিধা হবে, নিশ্চিন্তে ঘুরতে পারবেন। তো চলুন আমরাও এরকমই, আমরা যেহেতু আজকে ব্যাক করবো, এরকমই তার জন্য একটা টোটো বুক করে নেবো ঘুরে দেখার জন্য। তো এবার বেরিয়ে যাব সাইট সিনের জন্য। তো এখানে নাকি 3টে সাইড আছে এদের। চলুন টোটো দাদাদের কাছ থেকেই আমরা শুনে নিই যে এদের কীরকম কী রেট আছে। এখানে ঘোরার মূলত 3টে সাইড আছে, প্রতি সাইডে 5টা করে স্পট আছে। মেন রাজবাড়ির ঘাট থেকে গোলপাতা নামক যে একটা জঙ্গল আছে, ম্যানগ্রোভ ফরেস্ট, ওই পর্যন্ত একটা লাইন বা একটা সাইড। আরেকটা সাইড আছে ত্রিশক্তি মন্দির হয়ে, কটেজ হয়ে ইকো ট্যুরিজম পার্ক, দ্বিতীয় সাইড। তৃতীয় সাইড হচ্ছে রাজবাড়ির ঘাট থেকে জলাশিবের মন্দির থেকে 4টে রাজবাড়ির মধ্যে একটা রাজবাড়ি আছে কুবের বাড়ি, কুলেশ্বরী কালীবাড়ি হয়ে কৃষ্ণ মিশন পর্যন্ত একটা সাইড। এই 3টে সাইড, পার সাইডের টোটো ভাড়া আছে আপনার 300 টাকা করে। 3টে সাইডের 900 টাকা ভাড়া আছে, যেটা সরকারি রেট। এবার কম বেশি একটু তো হয়, কথা রাখতে হয় টুরিস্টদের। তো আসবেন, আমার নাম মাখন মণ্ডল। আপনি আপনার নাম্বারটাও বলে দিন। দাদার ভীষণ ভালো ব্যবহার, আর আপনারা আসলে আপনারাও খুব ভালো মতো ঘুরতে পারবেন এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করলে। তো দাদা আপনার নাম্বারটা? আমার ফোন নাম্বারটা হচ্ছে 81 16 17 95 60। আপনাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করা হয়নি, আমরা যেমন ইন্ডিয়ার এখানে টাকিতে দাঁড়িয়ে রয়েছি, ইছামতি নদীর ঠিক জাস্ট ওপারেই যেমন বাংলাদেশ, আর ওখানে কিন্তু বাংলাদেশের সাতক্ষীরা। এটার নাম হচ্ছে ইছামতি নদী।
এই নদীর মিডিল পর্যন্ত আমাদের, মিডিল থেকে বাংলাদেশের ওপারে গ্রাম দেখতে পাচ্ছেন। ওই গ্রামটার নাম হচ্ছে টাউন শ্রীপুর গ্রাম, দেবহাটা থানা, সাতক্ষীরা জেলা। চলুন আজকের টাকি ভ্রমণ শুরু করি সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর বাড়ি দিয়ে। তো আমরা এখন চলে এসেছি শঙ্কর রায়চৌধুরীর বাড়ির সামনে, পিছনে দেখতেই পাচ্ছেন। তো চলুন বাড়িটাও ঘুরে দেখি, তার সাথে সাথে বাড়ি সম্পর্কিত কিছু তথ্য তাদের কাছ থেকে জেনে নিই। এটা হচ্ছে শঙ্কর রায়চৌধুরী সেনাপ্রধান, বাঙালির গৌরব, যিনি কার্গিল যুদ্ধের পরিচালনার দায়িত্বে ছিলেন। ওনার বাড়ি এটা। এটাতে হয়েছিল 8 বনগালকাল। অল্প একটু হয়েছিল, ওই যে সেই বাড়িটা দেখালাম ওই বাড়িটা অল্প একটু হয়েছিল একটা সিন, আর বেশ 2-3টে সিন এই বাড়িটাতে হয়েছে। আমরা এখন আছি শঙ্কর রায়চৌধুরীর বাড়ির যে দুর্গা দালান তার সামনে। তো চলুন পুরোটা ঘুরে দেখছি। আর এই দেখতে পাচ্ছেন পাকঘরটা, এখানে 101টা বলি হয়। আখ, চাল কুমড়ো এসব দিয়ে 101টা বলি হয়। মা দুর্গা দেবী নবমীর দিন যে বলিটা খায়, সেই বলিটা এখানেই হয়। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই বাড়ির গেট। এই বাড়িতে গয়নার বাক্স শুটিং হয়েছে কঙ্কনা সেনের। এরপরে কোন স্পটে যাব? এবারে যাব ব্রিটিশ শাসন করতো যে সময়, সেই আমলের একটা ঘোরানো নলকূপ, একটা চাকা ছিল পিতলের, 1 মনের উপরে ওয়েট। সেই চাকাটা কপি করে চেন সাহায্যে পাক দিলে তবেই ঘুরতো, আর বোরিং হতো, অল্প অল্প জল উঠতো ওপরে দোতলা। সিঁড়ি ছিল স্টেপ সিঁড়ি, এখন গোল সিঁড়ি করেছে, আপনারা ওখানে গেলে দেখতে পাবেন। ও সেই স্টেপ সিঁড়ি দিয়ে মা বোনেরা ওপরে গিয়ে ট্যাপ খুলে জল নিত। ম্যাক্সিমাম মিনিট 15-20 পাক দিলে তবে কলসি 10 জল উঠত। সেটা এখন কিছুই নেই, শুধু আছে দেহটা। আবার সংস্কারের কাজ চলছে, সংস্কার হলে পুরোটা দেখতে পাবেন। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বহু প্রাচীন একটা নলকূপের সামনে, যা ঘুরিয়ে প্যাচ দিয়ে নাকি জল উঠতো। তো এই তার এখন সংস্কারের কাজ চলছে, তাই জন্য ভিতর থেকে পুরোটা দেখানো গেল না। তো বাইরে থেকে যা দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে যে 2 তলার মতো আছে। তো সামনে এরকম সিঁড়ি দিয়ে একটা ব্যবস্থা করা রয়েছে। আমরা এখন আছি কৌশিক গাঙ্গুলির যে বিসর্জন সিনেমাটা হয়েছিল, তার যে শুটিং হয়েছিল যে বাড়িটায়, সেই বাড়িটার সামনে। বাড়িটা এখন হয়তো কিছুটা মডিফাই করা হয়েছে, আগে যেরকম ছিল, আর এটাকে সংরক্ষণের জন্যই মডিফাইটা করা হয়েছে অ্যাকচুয়ালি। তো ভীষণ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে বাড়িটা। সাইডে দেখছি এটা পুকুরও আছে, শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। যারা প্রকৃতি ভালোবাসেন, আসলে এখানে মনটা এক নিমেষে ভালো হয়ে যাবে।
এসে যদি এরকম একটা সুন্দর জায়গায় আপনারা পিকনিক করতে চান, সেরকমও এখানে কিন্তু ব্যবস্থা আছে। এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, আমি আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবো। যদি আপনারা চান এরকম জায়গায় পিকনিক করতে, আপনারা অবশ্যই কল করে নেবেন। গাঙ্গুলির যে বিসর্জন ছবির যে বাড়ি, সেখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি মিনি সুন্দরবন, যেটা গোলপাতার জঙ্গল নামেও পরিচিত। মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গলে ঢোকার আগে আছে বিএসএফ ক্যাম্প। বিএসএফ ক্যাম্পের পরেই আছে মোটর ভ্যানের স্ট্যান্ড। এখান থেকে মিনি সুন্দরবনের যাতায়াতের ভাড়া মাথাপিছু 20 টাকা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এখানে আসলে প্রত্যেকের আইডি প্রুফ সাথে রাখা বাধ্যতামূলক। তো ওখান থেকে আধার কার্ড দেখানোর পর আমরা চলে এসেছি ভ্যানে করে। ঢোকার মুখেই একটা টিকিট কাউন্টার আছে, 10 টাকা করে টিকিট কেটে নিয়ে যেতে হবে মিনি সুন্দরবন। টিকিট কাউন্টার থেকে 1 মিনিটও নয়, একটুখানি হাঁটলেই এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এখানেই যেতে হবে কিন্তু গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবনে। চলুন, এখন আছি মিনি সুন্দরবনে এন্ট্রান্সের মুখে। ভীষণ সুন্দর লাগছে এখান থেকে, যেদিকেই তাকাচ্ছি একদম চারিদিক সবুজ, আর এটা কিন্তু ম্যানগ্রোভ অরণ্য। তো চলুন যাওয়া যাক। তো গোলপাতার অরণ্য অনেকক্ষণ ধরেই শুনছি যে এটা গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবন। এই হচ্ছে গোলপাতা। ভেবেছিলাম প্রথমে গোলপাতা মানে কিছু গোল গোল পাতা হবে, কিন্তু ধারণা একদমই ভুল। এই যে একদম নারকেল গাছের মতো দেখতে, কিন্তু এই হচ্ছে গোলপাতা গাছ। যতই ভেতরে ঢুকছি, একটা স্যাঁতস্যাঁতে যে জঙ্গলের যে পরিবেশ, একদম ওইরকমই মনে হচ্ছে। আলো আঁধারিতে ভীষণ সুন্দর। তো চলুন দেখতে থাকি। ম্যানগ্রোভ জঙ্গলের যে বৈশিষ্ট্য, সেটা মানে অজান্তেই দেখলেই আপনাদের জানা থাকলে চোখের সামনে পরিষ্কার হয়ে আসবে। দেখুন, মাটিতে কিন্তু শ্বাসমূলগুলো একদম উঠে উঠে রয়েছে, আর সেই বইয়ের পাতাগুলো যেন চোখের সামনে চলে আসবে তখন আপনাদের সামনেই। আর ভীষণ সুন্দর। আর ওখানে কিন্তু একটা গোলপাতা গাছের যে একটা ফল যেটা, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে গেওয়া গাছ, আর গেওয়া গাছের পাশেই কিন্তু আরো গোলপাতা গাছগুলো আছে। আর গোলপাতার যে ফল আমি আপনাদের আগে বললাম, আর এখানে দেখুন একদম সামনে আছে বলে খুব প্রমিনেন্ট ভাবে দেখা যাচ্ছে। আমরা খানিকটা হেঁটে আসার পরেই এরকম একটা স্পেস আছে, যেখানে আপনারা চাইলে বসে রেস্টও নিতে পারেন। আর এখানে দেখা যাচ্ছে দুটো সাইডে দুটো রাস্তা চলে যাচ্ছে, একটা গেছে টাওয়ার সাইডের দিকে আর একটা গেছে রিভার সাইডের দিকে। তো চলুন আগে আমরা রিভার সাইডের দিকেই যাই। রিভার সাইডের রাস্তা দিয়ে আসলেই আপনারা কিন্তু বাঁ হাতে দেখতে পাবেন কালো বাইন। কালো বাইন তো দেখলাম, এখানে এবার দেখছি সাদা বাইন। তো আমি এই গাছগুলোর নাম সত্যি আজকে প্রথম শুনছি। তো আপনারা যদি জানেন এগুলো কি পারপাস ইউজ হয়, তো প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আমরা রিভার সাইড দিয়ে চলে এসেছি একদম নদীর ধারে। আর এখানে নদীর ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই কম, তো ফলে ওই দিকের বাংলাদেশের অংশটাও কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। রিভার সাইডে আসলে এখানে এক দাদাও আছে, দাদার কাছ থেকে আপনারা সুড়সুড়ি আইসক্রিম নিতে পারেন, দামটা ভীষণ ইন্টারেস্টিং। আর সেটা নিলে এখানে কিন্তু বাইনোকুলার আছে, সেটাও কিন্তু আপনারা ফ্রিতে বর্ডারটা দেখতে পাবেন। তো আমরা রিভার সাইড থেকে এখন চলে এসেছি, এখন যাচ্ছি টাওয়ার সাইডের দিকে। তো টাওয়ার সাইডে এসে হচ্ছে এখানে ওয়াচ টাওয়ার। তো উপরে উঠে আপনাদের ভিউটা দেখাই। আর তার সাথে সাথে এখানে নিচেও কিন্তু একটা গোলপাতা ক্যান্টিনও আছে, চাইলে এখান থেকে ব্রেকফাস্টও ওখানে সারতে পারেন। তো
গোলপাতা জঙ্গল থেকে বেরিয়েই আপনাদের চোখে পড়বে রঙিন গামছার সমাহার। প্রয়োজনে কিনতেও পারেন। তার সাথে পেয়ে যাবেন ডাব, আর ব্রেকফাস্ট যদি সারতে চান এখান থেকে তারও কিছু দোকান আছে। এবার আমরা যাব টাকিতে ঘোষ বাবুদের দুর্গা দালানে। চল। দ্রষ্টব্যস্থান টাকির এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। টাকির 5টা দ্রষ্টব্যস্থান হয়, টাকি ঘোষবাবু বাড়ি হচ্ছে একটা প্রধান দ্রষ্টব্যস্থান আমি মনে করি। এখন আপনারা কি মনে করেন সেটা মনে করি। বাড়িটা ঘুরে দেখালাম। এটা টাকিতে ঘোষ বাবুদের বাড়ি। এখানে কিন্তু 400 বছর ধরে এটা দাঁড়িয়ে রয়েছে উইদাউট কোনো ছাদ। আর এখানেই দুর্গা পুজোও হয়, কালী পুজোও হয়। সৌভাগ্যবশত আমাদের দেখা হয়ে গিয়েছিল ঘোষ পরিবারের বর্তমান প্রজন্মের সাথে। ওনার থেকে জানতে পারলাম কিছু অজানা তথ্য, যা আপনাদের সামনে তুলে ধরলাম। 23শে ডিসেম্বর থেকে আমি ওপেন করেছি। টাকি হচ্ছে জমিদার প্রধান দেশ, ঠিক আছে। এইখানে আমাদের বোধনটা ষষ্ঠীর দিন হচ্ছে আমাদের মূল পুজো আরম্ভ হয়। সেই কাঠাম পুজো করে আরম্ভ হয়। সেই কাঠামটা কেটে আমরা রেখে দিই কিছুটা ছাল, ওটা নবমী পুজোর দিন হোমে আমরা দিয়ে দিই, ঠিক আছে। আমাদের এই যে মঞ্চের যে বেদিটা আছে, এই বেদিটাই হচ্ছে দুর্গা কালী দুটি প্রতিমা পুজো হয়। ও বাঁ দিকে আছে হোমকুণ্ড, ঠিক আছে। ডান দিকে আমাদের চণ্ডীঘর হয়, চণ্ডীর মণ্ডপটা এখন ওখানে আছে, ঠিক আছে। এখানে হচ্ছে নারায়ণ স্নান হয় ডান দিকে, আর এইখানে মেয়েরা বসে ফল টল কাটে। এবছর থেকেই শুরু হয়েছে। আর আমাদের বরণ আর মেন আকর্ষণ হচ্ছে বরণ, মেয়েদের যে সিঁদুর প্রদার যে দান সেইটা। আর আমাদের এখনও জমিদারি প্রথা একটাই ধরে রেখেছি, ব্যাগারেরা কাঁধে করে আমাদের ঠাকুর নিয়ে যায় ইছামতি নদীতে। ইছামতি নদীটা হচ্ছে আমাদের সামনেই আমাদের নিজস্ব ঘাট, টাকি ঘোষবাবু গাড়ি ঘাটে নিয়ে যায়, ঠিক আছে। 1928 সালে নেতাজি সুভাষচন্দ্র এখানে এসেছিলেন, উনি এখানে পদার্পণ করেছিলেন। তখন মিউনিসিপ্যালিটি বলে ছিল না, ঘোষবাড়িটাই হচ্ছে মিউনিসিপ্যালিটি, উনি অস্থায়ী বীর কাজ করেছিলেন। এবার আমরা ঘোষবাবুর বাড়ি থেকে যাচ্ছি জোড়া শিব মন্দিরের উদ্দেশ্যে, যা টাকিবাসীর কাছে অতি পবিত্র একটি স্থান। আমরা এখন আছি জোড়া শিব মন্দিরের সামনে। পেছনে দেখতেই পাচ্ছেন পরপর দুটো শিব মন্দির, আর সামনে আছে একটা বিশাল বড় পুকুর। আর জলের রংটা দেখুন, একদম সবুজ রঙের জলটা কিন্তু দেখে মনে হচ্ছে ভীষণ সুন্দর। আপনারা আসলে অবশ্যই বাবার মন্দিরে একবার দর্শন করে যাবেন। শিব মন্দির দেখা হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা মোহনায়। এখন যাচ্ছি 3টে নদীর মিলনস্থল বা মোহনার দিকে। তো চলুন যাই। তো আমরা এখন চলে এসেছি মোহনায়। এখানে 3টে নদী একসাথে মিলছে। আমার ডান দিকে যেটা আসছে এটা হচ্ছে বিদ্যাধরী, আর ঠিক আমার আঙুল বরাবর সোজা যেটা আসছে ওখান দিয়ে আসছে কালিন্দী, আর আমার বাঁ হাতে আসছে কিন্তু ইছামতি। আর এখানে যে বোটগুলো যাচ্ছে এগুলো কিন্তু সবগুলোই ইন্ডিয়ার বোট, কেন কি ফ্ল্যাগ দেখা যাচ্ছে। বাংলাদেশের একটা বোটও কিন্তু আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি, সকাল থেকে এসেছি। আর এখানে ডিস্টেন্সটাও কিন্তু খুব কম, একদম ওই পারে দেখা যাচ্ছে যে ওখানেও এরকম আমরা যেমন টাকিতে ঘুরতে এসেছি, ওখানেও নিশ্চয়ই কোনো পিকনিক স্পটই মনে হচ্ছে দেখে।
ফরেস্ট যতটা ওদিকেও আছে। আর এদিকে আমরা যেমন গিয়েছিলাম ওখানে ম্যানগ্রোভ অরণ্য যেটা ছিল, গোলপাতার যেটা বেসিক্যালি জঙ্গল, ওইদিকে যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওটা কিন্তু কেয়া পাতার জঙ্গল। মোহনা থেকে এখন আমরা চললাম টাকি ঘাটের দিকে। ঘড়িতে বাজছে 2:30, লাঞ্চ করতে হবে। টোটো দাদার সাজেশন অনুযায়ী যাচ্ছি আমরা টাকি গেস্ট হাউসের ক্যান্টিনের দিকে। তো ইছামতির ধার দিয়েই গেস্ট আছে, সামনে একটা পার্ক। আমার পিছনে দেখছেন এটা হচ্ছে পৌরসভার গেস্ট হাউস, আর এই ঠিক পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে কিন্তু এদের ক্যান্টিন। এখানেই আমরা লাঞ্চটা আজকে সারলাম, আর খাবার দাবার ভীষণই ভালো। তো আপনারা যারা আসবেন, ভাববেন যে একদিন ঘুরে চলে যাবেন, তো খাওয়ার জন্য আপনারা এখানে খেতে পারেন। খাবার দাবার এদের খুবই ভালো। খাওয়া দাওয়ার পর হাতে যদি সময় থাকে চাইলে নৌকা বিহারও করতে পারেন। নৌকা বিহারেও দুটো সাইড আছে, একটি বাংলাদেশের বর্ডার, অন্যটি 3 নদীর মোহনা। নৌকাগুলোতে সর্বাপেক্ষা 10 জন করেই যেতে পারবেন। যদি রিজার্ভ করে যেতে চান ভাড়া পড়বে 1800 টাকা এবং 1 ঘন্টা ঘোরাবে, যেখানে দুটো সাইড দেখতে পারবেন। একটা সাইডে গেলে ভাড়া পড়বে 1000 টাকা এবং 8 ঘন্টা ঘোরাবে। রিজার্ভ না করে শেয়ারেও আপনারা যেতে পারবেন, সেক্ষেত্রে একটা সাইডে 100 এবং দুটো সাইডে গেলে 180 টাকা। একদিনে টাকি ভ্রমণ করতে কত খরচ হতে পারে তার একটা বিবরণ দিয়ে রাখলাম। আর যারা নাইট স্টে করতে চান, কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, প্রয়োজনে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি কেউ দেখে থাকেন আশা করব ভালো লেগেছে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কিরকম লাগলো। যারা চ্যানেলে নতুন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।